সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাসে। আজকেও একটা প্রথম দিনের মতো ছোট্ট একটা ক্লাস নিব। এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায় এবং এই অধ্যায়ের আমাদের শর্ট কোর্সের সিলেবাসে অর্ধেক অংশ আছে। তো এই অধ্যায়টা একটা ক্লাসে হয়ে যাইতো। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড মিউজিকের মতো বাজছে ভাই, সাউন্ড প্রবলেম। ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার দেখো তো ঠিক আছে কিনা। দেখো এবার সাউন্ডটা কি বাজছে? মিউজিকের মতো বাজছে? এখনো বাজছে মিউজিকের মতো? জি জি জি। আবার কেউ বলছে অল ওকে, বুঝলাম না। ধরো আমি একটু দেখি। সবই ঠিক আছে কিন্তু কেউ কেউ সাউন্ড কেমনে যেন কেমন যেন একটু শুরু করেন। আচ্ছা ধরো একটু 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 আমি একটু দেখে নিই। এই অধ্যায়টা একটা ক্লাসে হয়ে যাইতো। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড মিউজিকের মতো বাজছে ভাই, সাউন্ড প্রবলেম। ওকে ওকে, এখন ঠিক আছে। যাদের সমস্যা তারা একটু আবার নতুন করে ঢোকো, নতুন করে ঢোকো। এখন তো মোটামুটি সাউন্ড ক্লিয়ার আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা গতদিনের মতো ছোট্ট একটা ক্লাস নিব এবং এই ক্লাসে মোটামুটি এই টপিকগুলো, এই অধ্যায়ের যে টপিকগুলো আছে সব শেষ করে যাব। তো চলো আমরা শুরু করি। আমাদের দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক রিলেটেড যত ধরনের আলোচনা সব হয়েছিল। এবার এই অধ্যায়ে আর দুইটা টপিক আছে। একটা হচ্ছে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং তার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা, আর একটা হচ্ছে ব্যবর্তন গুণাঙ্ক, এবং আর একটা ছোট্ট খুচরা টপিক সেটা হচ্ছে পয়জন রেশিও। তো চলো শুরু করি। তো প্রথমে আসো আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তন পীড়ন ও আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং আয়তন পীড়ন এবং আয়তন পীড়ন। ধরো একটা ধাতব গোলক, হ্যাঁ, এই ধাতব গোলকটার আয়তন হচ্ছে, ভলিউম হচ্ছে, নিরেট ধাতব গোলক, এর আয়তন বা ভলিউম হচ্ছে ভি। ঠিক আছে, দেখছো খালি হাতে আঁকছে, কত সুন্দর হয়েছে। এবার এই যে গোলকটা, নিরেট গোলকটা, এই নিরেট গোলকটাকে সব দিক থেকে সমানভাবে বল প্রয়োগ করলাম, সব দিক থেকে সমানভাবে বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করলে কি হবে জানো? এর আয়তনের পরিবর্তন হবে। তো এর আদি আয়তন হচ্ছে ভি। তো এখন আয়তনের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে। তো আয়তনের পরিবর্তন হচ্ছে যতটুকু কমে গেছে, যতটুকু কমে গেছে সেটা হচ্ছে ছোট হাতের ভি। তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে বড় হাতের ভি
মাইনাস ছোট হাতের বি, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। ওকে, তাহলে আয়তন, অনেকে ভাবতে ভাই এত আয়তন কমে যাবে। দেখো বাস্তবে আয়তন কমবে খুবই সামান্য, বাট আমরা ওইটাকে একটু বড় করে দেখাইছি, না হলে আমরা ডেরিভেশন করতে গিয়ে সমস্যা হবে। কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তনের পরিবর্তনটা হবে খুবই সামান্য। স্থিতিস্থাপক সীমার মধ্যে এত বেশি আয়তনের পরিবর্তন হবে না, এত বেশি আয়তনের পরিবর্তন হলে স্থিতিস্থাপক সীমা নষ্ট হয়ে যাবে, বুঝলা? তাহলে আয়তন, আয়তন বিকৃতি, তো এই আয়তন বিকৃতিটা হচ্ছে ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি, এটা হচ্ছে আয়তন বিকৃতি। এরপরে আয়তন পীড়ন, আয়তন পীড়ন, তাহলে আয়তন পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে আয়তন পীড়ন। আয়তন বিকৃতি ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি, আয়তন পীড়ন হচ্ছে বড় হাতের এফ ডিভাইডেড বাই এ। আর আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ককে বাল্ক মডুলাস বি দিয়ে লেখা হয়, তাহলে বি হবে পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, আয়তনের ক্ষেত্রে এফ ডিভাইডেড বাই এ মানে তো প্রেশার পি, মানে মান তো একই, প্রেশারের মানও তো একই, তাহলে পীড়ন এবং প্রেশার মান একই, তো আমরা এফ ডিভাইডেড বাই এ কে পি দিয়ে লিখতে পারি। তাহলে পীড়ন বাই বিকৃতি, তাহলে পীড়ন হচ্ছে পি বাই এফ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি। এবার বড় হাতের ভিটা উপরে চলে গেল, তাহলে পি বড় হাতের ভি ডিভাইডেড বাই ছোট হাতের ভি, এইটা হচ্ছে বি। কি ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আসো আমরা এই আয়তন পরিবর্তনের জন্য কৃতকাজের হিসাব করব। কৃতকাজ, আয়তন পরিবর্তনের জন্য কৃতকাজ। তোমরা থার্মোডাইনামিক্সে একটা জিনিস পড়ছো না, আয়তন পরিবর্তনের কৃতকাজ হচ্ছে পিডিভি। আমরা যদি বল প্রয়োগে কাজ করি, বল প্রয়োগে সরণ হয়, তাহলে কৃতকাজের সূত্র ব্যবহার করি হচ্ছে এফডিএক্স বা ইন্টিগ্রেশন অফ এফডিএক্স, কাজের সূত্র। কিন্তু যখন আয়তন পরিবর্তনে হবে, আয়তন পরিবর্তনের জন্য কৃতকাজ হিসাব করব, তখন আয়তন পরিবর্তনের জন্য কৃতকাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পিডিভি। পিডিভি, দেখো বল আমি প্রয়োগ করি নাই, তখন কোনো আয়তনের পরিবর্তন হয়নি, জিরো। বল প্রয়োগ করছি, ফলে আয়তনের পরিবর্তন হয়েছে ছোট হাতের ভি। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে যদি সূত্র লিখি, এই যে বি ইকুয়াল টু পি বড় হাতের ভি ডিভাইডেড বাই ছোট হাতের ভি, এখান থেকে যদি পিটাকে বের করি, তাহলে পি হবে বড় হাতের বি ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি ইন্টু হচ্ছে ডিভি, তার ইন্টিগ্রেশন 0 থেকে ভি। এবার বি গেল বাইরে, ভি গেল বাইরে, ভি গেল বাইরে, ভি গেল বাইরে, ভি ডিভি মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা 0 থেকে ভি। তাহলে অর্থাৎ কৃত কাজ তখন হবে হাফ বি ছোট হাতের ভি স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের ভি, হাফ বি ছোট হাতের ভি স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের ভি, এটা হবে। ওকে, আর যদি বলি একক আয়তনে, একক আয়তনে কৃতকাজ, একক আয়তনে কৃতকাজ বা স্থিতিশক্তি, তো কি হবে একক আয়তনে কৃতকাজ বা স্থিতিশক্তি, এটাকে আয়তন দিয়ে ভাগ। তো এটাকে আয়তন দিয়ে ভাগ মানে কি, বড় হাতের ভি, তাহলে বড় হাতের ভি উপরে 2টা নিচে আবার 2টা, একটা দিয়ে ভাগ দিলে আরও একটা আসলো, তাহলে ছোট হাতের ভি স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের ভি স্কোয়ার, তাহলে হাফ বি, দেখো বিকৃতি, এই যে আয়তন বিকৃতি তার বর্গ, মানে সূত্রের ফরম্যাটগুলো সব একই। আগে ছিল হাফ ইয়ং গুণাঙ্ক গুণ দৈর্ঘ্য বিকৃতির বর্গ, এটা ছিল একক আয়তনে। এবার আয়তন বিকৃতির বর্গ, হাফ আয়তন গুণাঙ্ক আয়তন বিকৃতির বর্গ। আর একটা সূত্র তো ফ্রি, ওটা তো আছেই, হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, হাফ গুণ পীড়ন মানে তো পি এফ বাই এ গুণ বিকৃতি ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি, এটা হচ্ছে আর একটা সূত্র। তো এই মোটামুটি সূত্র, তাই তো? এবার এবার আসো, এই আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এর একটা উল্টা রাশি আছে, এই উল্টা রাশিটাকে বলা হয় হচ্ছে সংনম্যতা, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। এর উল্টা রাশিটাকে বলি সংনম্যতা, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। তাহলে কে ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই বি, উল্টাটা কে ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই বি, অর্থাৎ এর উল্টাটা হবে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? মাইক্রোফোন মনে হয় চার্জ নাই, ভাই মাইক্রোফোনে তো চার্জ আছে, সাউন্ড ঠিক নাই ভাই, সাউন্ড ঠিক নাই, বিশ্বাস সাউন্ড প্রবলেম, কি সমস্যা বুঝলাম না তো। সাউন্ড
ওকে, হ্যালো 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 হ্যালো। ওকে, এখন দেখো তো ক্লিয়ার কিনা। সব কিছু ঠিকঠাক করলাম, আবার রিস্টার্ট করলাম। এরপর ক্লিয়ার না হইলে আর কিছু করার নাই। ঠিক আছে, এরপর ক্লিয়ার না হইলে সিস্টেমের দোষ। ওকে, তো চলো, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। আর একটা জিনিস যেটা, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের উল্টা রাশি হচ্ছে সংনম্যতা। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এই ব্যাপারটা মিন করে একটা বস্তুকে বল প্রয়োগ করে আয়তনের পরিবর্তন করা কত বেশি কঠিন। বি এর মান যত বেশি হবে তত বেশি কঠিন। তাহলে এর উল্টা রাশিটা কি মিন করে? কত বেশি সহজ আয়তনে পরিবর্তন করা, কত বেশি সহজ, কত বেশি সাবলীল, কত বেশি সংনম্য। তো এই যে কে, কে হচ্ছে সংনম্যতা। কেটা কি? কে হচ্ছে সংনম্যতা। ওকে, ক্লিয়ার? তাহলে কে হচ্ছে সংনম্যতা, বুঝলা? ওকে, এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস না রে পাগল। আমি তো এটা ঠিক করতে ভুলে গেছি। এটা হচ্ছে আমি স্লাইড এডিট করতে ভুলে গেছি। ঠিক আছে, এটা ইঞ্জিনিয়ারিং ব্যাচ না, ওখানে এসিএস এর লোগোটা বসাইতে ভুলে গেছি। তো দেখো, এবার আসো সূত্রের বংশ পরিচয়। এবার কি করব? এবার হচ্ছে এবার হচ্ছে এবার হচ্ছে ব্যবর্তন বিকার। ব্যবর্তন অনেকগুলো নাম আছে, ব্যবর্তন, কৃন্তন, মোচড়, 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 এটার বিকৃতি, বিকৃতি পীড়ন, বিকৃতি পীড়ন ও স্থিতিস্থাপক গুণাঙ্ক, ও স্থিতি স্থাপক গুণাঙ্ক। তো আসো এই ব্যাপারটা একটু বুঝি এবং এর সূত্রগুলো একটু দেখি। মনে করো একটা ব্লক, মোচড় মানে কি জানো? মোচড় মানে কোনো বস্তুর এক পৃষ্ঠের সাপেক্ষে অন্য পৃষ্ঠের সরণ হবে, এক পৃষ্ঠের সাপেক্ষে অন্য পৃষ্ঠের সরণ হবে। ঠিক আছে, মনে করো একটা বস্তু আছে, সেই বস্তুর নিচের তলটাকে আমি তলে রাখলাম, এই তলে ফিক্সড করে রাখলাম, উপরের তলকে এইভাবে ধাক্কা দিলাম, ধাক্কা দিলাম, বেঁকে গেল বস্তুটা। তো এটাকে বলা হয় কৃন্তন, মোচড়। আমরা অনেক সময় দেখবা ভেজা কাপড় থেকে পানি বের করার সময় এইভাবে মোচড় দিই না? এই মোচড় দেওয়া মানে কি? এক পৃষ্ঠের সাপেক্ষে অন্য পৃষ্ঠকে সরানো, এটাকে বলা হয় মোচড় দেওয়া। বুঝলাম? এক পৃষ্ঠের সাপেক্ষে অন্য পৃষ্ঠকে সরানো, এটা হচ্ছে মোচড় দেওয়া। তো দেখো এইটা হচ্ছে তল। এবার এই তলে মনে করো একটা ব্লক রাখা আছে, ধরো একটা ধাতব ব্লক, এই ধাতব ব্লকটা রাখা আছে। এবার আমি কি করলাম? নিচের তলটাকে ফিক্সড রেখে উপরের তলে এইভাবে ধাক্কা দিলাম, বল প্রয়োগ করলাম। তাহলে বল প্রয়োগ করলে কি হলো? উপরের পৃষ্ঠটা বেঁকে গেল। বল প্রয়োগ করলে উপরের পৃষ্ঠটা বেঁকে গেল। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের এক্স। কতটুকু বেঁকে গেল? এক্স পরিমাণ বেঁকে গেল। আর এইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমরা বলবো এইচ। তাহলে দেখো থেটা কোণে বেঁকে গেছে, আগে ছিল আকাশিটা, এখন ধাক্কা খেয়ে হয়ে গেছে গোলাপিটা। তাহলে এফ পরিমাণ স্পর্শকীয় বল, এই বলটা কিন্তু লম্ব বল না, স্পর্শকীয় বল। ব্যাবর্তন বিকর কেন ঘটে? স্পর্শকীয় বল দেওয়ার জন্য। আর যদি বলি দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি কেন ঘটে, দৈর্ঘ্য বিকার কেন ঘটে, এটা হচ্ছে লম্বভাবে বল প্রয়োগ করার জন্য। বুঝলা? মনে করো একটা অ্যালুমিনিয়ামের ব্লক আছে, একটা অ্যালুমিনিয়ামের এরকম একটা ব্লক, আমি এই দিকে এর তলে লম্বভাবে বল প্রয়োগ করলাম, তাহলে এর যে আকার আকৃতির পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি। আর যখন নিচের পৃষ্ঠকে কোনো তলে আটকানো আছে, উপরের পৃষ্ঠকে এভাবে এভাবে ঠেলা বল, স্পর্শকীয় বল দেওয়া হয়েছে, তখন এটাকে বলবো ব্যবর্তন পীড়ন, ব্যবর্তন বিকৃতি। ওকে, দুইটার মধ্যে পার্থক্য বুঝবা। এটা হচ্ছে স্পর্শকীয় বল, স্পর্শকীয় বল, এই উপরের পৃষ্ঠে স্পর্শকীয় বল প্রযুক্ত হয়েছে। ওকে, তাহলে এই কোণটা হচ্ছে থেটা, এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে এক্স। তাহলে ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু ট্যান থেটা ইকুয়াল টু ট্যান থেটা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এইচ, ট্যান থেটা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। এখানে একটা সূত্র আমি পাইলাম। এটাকেই বলা হচ্ছে বিকার, এটাকেই বলা হচ্ছে বিকৃতি। কি বিকৃতি? এটা হচ্ছে ব্যবর্তন বিকৃতি, ব্যবর্তন বিকৃতি। এবার আসো পীড়ন। তো পীড়ন মানে কি? এফ ডিভাইডেড বাই এ। তাহলে পীড়ন, ব্যবর্তন পীড়ন, এটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। প্রযুক্ত বল এফ, কোন এ? ভালো করে বুঝতে হবে, ঘনকের তো 6টা তল। কোন এ? ভাই যে তলে বল প্রয়োগ করছি সেই তলের এ। এই যে এই তলে বল প্রয়োগ করছি, এই তলের এ। তাহলে পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। তাহলে এই ক্ষেত্রে ব্যবর্তন বিকার
ব্যবর্তন বিকার বা বিকৃতি, এটা হচ্ছে নিচে এই যে এই দুই পৃষ্ঠের মধ্যকার লম্ব দূরত্ব কত ছিল এইচ, তাহলে একক লম্ব দূরত্বে পার্শ্ব সরণ, এই এক্স কে বলা হচ্ছে পার্শ্ব সরণ। কতটুকু পার্শ্ব সরণ ঘটে গেছে বুঝলা, পার্শ্ব সরণ। তাহলে এইচ এর জন্য দুই পৃষ্ঠের লম্ব দূরত্ব ছিল এইচ, এইচ এর জন্য পার্শ্ব সরণ এক্স, একের জন্য পার্শ্ব সরণ কত এক্স ডিভাইডেড বাই এইচ, এক এককের জন্য পার্শ্ব সরণ কত এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে ব্যবর্তন স্থিতিস্থাপক গুণাঙ্ককে এটা দিয়ে প্রকাশ করি। তাহলে পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, আর নিচে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এইচ, সেটা মানে হচ্ছে ট্যান থিটা, এক্স ডিভাইডেড বাই এইচ সেটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে এফ ডিভাইডেড বাই এ এটা হচ্ছে ট্যান থিটা। এবং দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে এই থেটা কিন্তু খুবই ক্ষুদ্র, আর থেটা খুবই ক্ষুদ্র হলে আমরা ছোটবেলায় জানি থেটা খুবই ক্ষুদ্র হলে ট্যান থেটা সমান সমান থেটা লেখা যায়। তাহলে আমরা ইটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ট্যান থেটার জায়গায় থেটা লিখতে পারবো। বাট তুমি যদি রিস্ক নিতে না চাও তাহলে এই সূত্রটা, মূল সূত্রটা মাথায় রাখবা। আর যদি থেটা খুব ক্ষুদ্র হয় তাহলে তো তুমি এটা লিখতে পারোই, তবে মূল সূত্র এটা মাথায় রেখে ম্যাথ করবা, তাহলে সুবিধা পাবা। বুঝতে পারছো? এই ক্ষেত্রে আমরা কৃতকাজের হিসাব নিকাশ করব না, এই ক্ষেত্রে কৃতকাজের হিসাব নিকাশ করব না। কৃতকাজের হিসাব নিকাশ এই ক্ষেত্রে দরকার নেই, এটা আমাদের বইতে নেই, বাট আমি তোমার চাইলে করাইতে পারি, বাট কৃতকাজের হিসাব নিকাশ আমরা করব না, দরকার নেই এটা। তাহলে এই একটা টপিক গেল। আর একটা টপিক, লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে পয়জনের অনুপাত। কি সেটা? পয়জনের অনুপাত। বিজ্ঞানী পয়জন সে খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো কি, যে কোনো একটা ধাতব তারকে যদি টেনের আমি লম্বা করি, অর্থাৎ দৈর্ঘ্যের যদি বিকৃতি ঘটাই, তাহলে তার পার্শ্ব বিকৃতিও ঘটে। তার পার্শ্ব একটা বিকৃতি ঘটে, দৈর্ঘ্য বিকৃতি ঘটলে পার্শ্ব বিকৃতি, অর্থাৎ যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় ব্যাস হ্রাস পায়। ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে ব্যাস হ্রাস পায়। এবার বিভিন্ন ধাতব তারের জন্য, ধরো মনে করো যে লোহা, তো লোহার বিভিন্ন তার, রড, এরকম বিভিন্ন কিছু, বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন ব্যাসের সে রড নিয়ে আসলো, বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন ব্যাসের সে লোহার তার নিয়ে আসলো। আনার পরে প্রত্যেকটার উপর বল প্রয়োগ করলো, স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করলো, বল প্রয়োগ করে দৈর্ঘ্য বিকৃতি হিসাব করলো, আর পার্শ্ব বিকৃতি মানে ব্যাসের বিকৃতি হিসাব করলো। হিসাব করে দেখতেছে যে দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি এটার যে রেশিওটা, এই রেশিও একটা ধ্রুব সংখ্যা আছে, এই রেশিওটা একটা ধ্রুব সংখ্যা, মানে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি, উপরে পার্শ্ব বিকৃতি নিচে দৈর্ঘ্য বিকৃতি, এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে বলা হচ্ছে পয়জন রেশিও। এটা এটা কার প্রপার্টিজ? এটা উপাদানের প্রপার্টিজ। যদি উপাদান চেঞ্জ হয় তাহলে পয়জন রেশিওটা চেঞ্জ হবে, যদি উপাদান চেঞ্জ করি তাহলে পয়জন রেশিওটা চেঞ্জ হবে। ধরো তামার এক ধরনের, তারপরে লোহার এক ধরনের, সিলভারের এক ধরনের, এরকম বিভিন্ন বস্তুর এক একটা মানের পয়জন রেশিও থাকবে। তাহলে আসলে আমরা পয়জন রেশিও হিসাব করবো। তাহলে ধরো এটা একটা তার, তারকে আমি বেশ প্রস্থচ্ছেদ দেখাই, বেশ একটা তারকে মোটা করে কলা গাছের মতো করে আঁকছি। এবার এই তারটাকে টেনে লম্বা করা হলো, তো তারটাকে টেনে লম্বা করলে তারটা দেখতে এরকম হয়ে গেল, এই দুই পাশ থেকে ধরে টেনে লম্বা করা হয়েছে। হ্যাঁ, তাহলে ভাই তারের দৈর্ঘ্য বাড়ছে কতটুকু? এইটুকু আর এইটুকু দৈর্ঘ্য বাড়ছে। এই যে দুইটুকু দৈর্ঘ্য, ওই পাশের টুকু আর এই পাশের টুকু, এই দুইটা মিলে দৈর্ঘ্য বিকৃতি, এই দুইটা মিলে দৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে ছোট হাতের এল, ছোট হাতের এল, আর এটা হচ্ছে এল, এটা এল। ঠিক আছে, এটা এল আর এটা দৈর্ঘ্য বিকৃতি এল। এবার পার্শ্ব বিকৃতি দেখো, আগে এইটুকু ছিল হচ্ছে পার্শ্ব মানে ব্যাস ডি, এবার ব্যাস হচ্ছে এতটুকু, এতটুকু, এটা ডি মাইনাস ডি, এটা ডি মাইনাস ডি। তাহলে কমে গেছে কতটুকু? কমে গেছে এইটুকু আর এইটুকু, ছোট হাতের ডি, এইটুকু আর এইটুকু কমে গেছে, এইটুকু হচ্ছে ছোট হাতের ডি। তো ছোট হাতের দুইটা ডি না, আবার এটা ভাবে না ছোট হাতের ডি তাহলে দুইটা ডি না, এইটুকু আর এইটুকু মিলেই, এইটুকু আর এইটুকু মিলেই, দুই পাশের এইটুকু আর এইটুকু মিলেই পার্শ্ব বিকৃতি, এইটুকু আর এইটুকু মিলেই ব্যাস কমে গেছে। তাহলে ব্যাস কমে গেছে কতটুকু? এইটুকু প্লাস এইটুকু, আর এখন ব্যাস আছে এতটুকু। তাহলে এটা বড় হাতের ডি থেকে ছোট হাতের ডিটা বাদ, যতটুকু কমে গেছে সেটা বাদ। তাহলে ব্যাসের পরিবর্তন ছোট হাতের ডি, পরিবর্তনটা ছোট হাতের ডি, আর দৈর্ঘ্যের পরিবর্তন ছোট হাতের এল। তাহলে পয়জন রেশিওকে সিগমা দিয়ে লেখা হয়, কি দিয়ে? সিগমা দিয়ে লেখা হয়। তাহলে এটা উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি আর নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। তো অতএব সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, আর দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এটা একটা সূত্র। আবার কেউ চাইলে এই সূত্রটাকে এভাবে লিখতে পারে যে এই যে ব্যাস কমে গেল সেটাকে ডেল ডি ডিভাইডেড বাই ডি, আর দৈর্ঘ্য যে কমে গেল সেটাকে ডেল এল ডিভাইডেড বাই এল, এভাবেও লিখতে পারে। আবার কেউ চাইলে ব্যাসার্ধ দিয়েও কিন্তু লিখতে পারে, ব্যাসার্ধ দিয়েও কিন্তু এই সূত্রটাকে লেখা যায়। দেখো উপরে ব্যাসার্ধ ডেল আর বাই আর, নিচে
ডেল এল বাই এ, এভাবেও কিন্তু লিখতে পারে। এবং এই সবগুলো সূত্রের আগে মাইনাস আছে, এই সবগুলো সূত্রের আগে কি আছে, একটা মাইনাস। মাইনাসটার কারণ কি, কারণ উপরে যদি দেখো দৈর্ঘ্য বিকৃতি যদি কমে, দৈর্ঘ্য বিকৃতি যদি পরিবর্তনটা, দৈর্ঘ্য যদি কমে পার্শ্ব বাড়বে, আর দৈর্ঘ্য যদি বাড়ে পার্শ্ব কমে যাবে। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা মাইনাস আসবে, যে কোনো একটা মাইনাস আসবে, সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে আলটিমেটলি পয়জন রেশিও হবে পজিটিভ, পয়জন রেশিও হবে পজিটিভ। কিছু ব্যতিক্রমী স্ট্রাকচার আছে, কিছু ব্যতিক্রমী মৌল আছে যাদের পয়জন রেশিও নেগেটিভ হতে পারে। পয়জন রেশিও যে নেগেটিভ হয় না তা না, নেগেটিভ হতে পারে কিছু কিছু ম্যাটেরিয়ালের জন্য, খুবই রেয়ার ম্যাটেরিয়াল। কিছু জিগজ্যাগ স্ট্রাকচারের ম্যাটেরিয়াল আছে, তাদের জন্য পয়জন রেশিও নেগেটিভ হতে পারে। পয়জন রেশিওর মান যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে বাস্তবে পয়জন রেশিওর বাস্তব সম্বন্ধ যে মানটা, সেই মানটা হচ্ছে +½ তার কম বা সমান, আর -½ তার বেশি। ঠিক আছে, এটা হচ্ছে পয়জন রেশিওর মানে সীমা। অনেক সময় এমসিকিউতে আসে, অর্থাৎ -1 থেকে বড় হবে, আর +½ ছোট অথবা সমান হবে, +½ ছোট অথবা সমান হবে। এইটা হচ্ছে পয়জন রেশিওর সীমা। পয়জন রেশিওর সম্ভাব্য মান এই লিমিটের মধ্যে থাকবে। কি ক্লিয়ার? আমরা অনেক সময় দেখে থাকি যে এই সূত্রটাকে সিগমা, এটাকে এভাবেও লেখা আছে, ছোট হাতের ডি বড় হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের ডি ছোট হাতের এল। একই কথা, ছোট হাতের ডি বড় হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের ডি ছোট হাতের এল। তুমি যখন ম্যাথ করবা, তুমি কিন্তু মাইনাস না দিয়েও ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি শুধু মানগুলো বসাবা, তোমার কোনোটা প্লাস কোনোটা মাইনাস বসানোর দরকার নেই, তুমি শুধু মানগুলো বসাবা, তাহলে আলটিমেটলি সিগমা প্লাস আসবে। এটাও কিন্তু তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝলা? তাহলে চলো, মোটামুটি সূত্রগুলো প্যাকেট হয়ে গেছে। এবার দেখি এই সূত্র রিলেটেড কি কি প্রবলেম আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটিতে আসার মতো। দেখো, প্রথমে একটা নিয়ম রক্ষার একটা প্রবলেম আছে। নিয়ম রক্ষা মানে সূত্র শিখলাম, নিয়ম রক্ষা করে ম্যাথ না করলে কেমন হয় সেরকম। তো বলা হচ্ছে স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির থাকবে, স্থির তাপমাত্রায় 20 বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনে একটি বস্তুর আয়তনের পরিবর্তন হয়। এটা স্থির তাপমাত্রা মানে সমষ্ণ পরিবর্তন আর কি। তাহলে চাপের পরিবর্তন, এই যে 20 বায়ুমণ্ডলের চাপের পরিবর্তনে একটি বস্তুর আয়তনের পরিবর্তন, ওইটা অত পার্সেন্ট। তাহলে এর আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করে 1 বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে, খুবই সহজ। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বি, তাহলে পি বড় হাতের ভি ডিভাইডেড বাই ছোট হাতের ভি। বোর্ডে থাকো একটু, দেখো তো এই যে এটাকে আমরা তো এইভাবে লিখতে পারি, পি পীড়ন আর এইটা ভি ডিভাইডেড বাই ভি। এই ভি ডিভাইডেড বাই ভি এটাই হচ্ছে 0.01%, 0.01%। তাহলে 0.01 তার পার্সেন্ট মানে তারে আবার 100 দিয়ে ভাগ, তাহলে ভাই 0.0001, তাকে আবার 100 দিয়ে ভাগ, তাই না? 0.001, 0001। এবার উপরে পি বসাবো, পি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, কতটুকু? 20 বায়ুমণ্ডলীয় চাপ। তো 1 বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে এটা, তাহলে 20 বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 20 গুণ 10⁵, 20 গুণ 10⁵। কি বুঝতে পারছো? তাহলে 20 গুণ 10⁵, তাহলে পয়েন্টের পরে 1 2 3 4, 4 ঘর, তাহলে 10⁴ নাকি, না সরি 10⁵, 10⁵ মানে 1000। তাহলে কত হচ্ছে 20 × 10⁵, 5 6 7 8, ঠিকঠাক হিসাব করলাম, দেখি একটু শিওরই। 20 এক্সপোনেনশিয়াল ফাংশন 5, তাকে ভাগ দেবো 0.0001 দিয়ে, তাহলে 2 × 10⁻10, 2 × 10⁻, 1 2 পয়েন্টের পরে 1 2 3 4, ও আচ্ছা ঠিক আছে, 10⁴ তো 10⁴, তাই না? তাহলে 4 4 আর 5 9 আর 10, ঠিক আছে। তাহলে 2 × 10⁻10 এত নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, একটু হিসাব নিকাশগুলো শিখে রাখিও। হ্যাঁ, তো এটা নিয়ম রক্ষার একটা ম্যাথ, যা সূত্র শিখলাম, একটা ম্যাথ না করলে কেমন হয় তাই। এবার দেখো, এই ম্যাথটা আমার সাথে সাথে লিখতে হবে। একটা কেরোসিন তেলের পাত্র, এই যে কেরোসিন তেলের এরকম একটা পাত্র, দেখবা গ্রামের দিকে আগে এরকম তেলের পাত্রগুলো চলতো, তেলের বোতলগুলো, এগুলো নিয়ে আমরা হাটে যাইতাম, তেল ভরে নিয়ে আসতাম আর কি। তো এরকম একটা বোতল, এই বোতলে কেরোসিন তেল রাখা আছে, কত 4000 সিসি কেরোসিন তেল। এবার বোতলের সিপি, হোমিওপ্যাথি ওষুধ খাইছো না? হোমিওপ্যাথি ওষুধের যে সিপিগুলো দেখবা কাঠ দিয়ে তৈরি করা বা রাবার দিয়ে তৈরি করা, ওরকম সিপি। তো এই সিপিটাকে এরকমভাবে চাপ দিয়ে একটু ভেতরের দিকে ঠেলে দেওয়া হয়েছে, ভালো করে শুনিও, চাপ দিয়ে ভেতরের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফলে এই যে এবার শুরু, ফলে চাপ বেড়ে 3 × 10⁵ প্যাসকেল হয় এবং আয়তন কমে 3999 সিসি, মানে 1 সিসি কমে গেছে, এত হয়।
তাহলে এর আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক কত, বুঝলা? আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করতে হবে। শোনো, প্রথমে সিপিটা খোলা ছিল, তো তখন ছিল প্রমাণ চাপে। তো প্রমাণ চাপ কত? প্রমাণ চাপ 1 atm, মানে 1 × 10⁵ প্যাসকেল। এই চাপে কিন্তু ছিল। দেখো, বোতলের সিপিটা খুলে রাখো, তখন কি চাপ থাকবে না? থাকবে। কোন চাপটা থাকবে? কোন চাপটা থাকবে? প্রমাণ চাপ, মানে বায়ুমণ্ডলের চাপ থাকবে। এরপরে বোতলের মুখে সিপি এঁটে একটু সিপিটাকে এভাবে চাপ দিয়ে বসাই দিছি, তখন আয়তন 4000 সিসি থেকে কমে 1 সিসি কমে 3999 সিসি হয়েছে। তাহলে ভেতরে প্রেশার বেড়ে গেল না? তো সেই ভেতরে প্রেশার বেড়ে হয়েছে 3 × 10⁵ এত প্যাসকেল। ঠিক আছে? তাহলে এবার আমরা হিসাব নিকাশ করতে চাই। এই ক্ষেত্রে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বি, পি বড় হাতের বি ডিভাইডেড বাই ছোট হাতের বি, মানগুলা বসাই দিব, কাজ শেষ। এখানে সব মানগুলা বসাই দিব, কাজ শেষ। তো পি হচ্ছে প্রযুক্ত চাপ। প্রযুক্ত চাপ কতটুকু? তাহলে 3 × 10⁵ প্যাসকেল চাপ, এটা কি প্রযুক্ত চাপ? না। তো প্রযুক্ত চাপ কত? আগে ছিল 1 × 10⁵। তাহলে কতটুকু চাপ প্রযুক্ত হওয়ার কারণে আয়তন কমে গেছে? তাহলে 1 × 10⁵ আগে ছিল, এখন হয়েছে চাপ এত হয়। দেখো, এত বাড়ে না, এত হয়। 3 × 10⁵, তাহলে 3 - 1 × 10⁵, মানে 2 × 10⁵, এতটুকু প্রযুক্ত হয়েছে। আদি আয়তন, আদি আয়তন হচ্ছে 4000 সিসি। 4000 সিসি আয়তন কমে যায়, ছোট হাতের বি 3999 হয়, আর 4000 সিসি ছিল, তাহলে 1 সিসি কমে গেছে। তাহলে এখানে হচ্ছে 1, বুঝলা? এখানে হচ্ছে 1। তাহলে 8000 × 10⁵ এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 8000 মানে 8 × 10⁵। তাহলে 8 × 10⁵ কত? 5 6 7 8 8 এত 10⁸, 8 × 10⁸। বুঝতে পারছো? এই যে 4000 সিসি, অনেক কথা ভাই, সিসি কে সেন্টিমিটার কিউবকে, সিসি মানে কি? সেন্টিমিটার কিউব, এটাকে কনভার্ট করলে না কেন? আরে ভাই, কনভার্ট করলে 10⁻⁻6 দিয়ে গুণ দিতাম, আবার এখানে 1 সিসি 10⁻⁻6 দিয়ে গুণ দিতাম, তো লাভ কি হইতো? এটা কেটে যাইতো। তো এই কারণে আর কনভার্ট করি নাই, বুদ্ধি কাটাইছি, বুঝলাম? এই কারণে আর কনভার্ট করি নাই। ওকে ওকে, ঠিক আছে। এবার আসো, এবার কৃতকাজের একটা হিসাব নিকাশ করার ম্যাথ, এটাও খুব সহজ। বারোদের আয়তন গুণাঙ্ক এত, তো ভাই আয়তন গুণাঙ্ক মানে বি, 2.2 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো, বলছে 1 লিটার পারদের আয়তন এত মিটার কিউব হ্রাস করতে। এই বলো, 1 লিটার মানে, 1 লিটার মানে কত মিটার কিউব? বলো দেখি। 1 লিটার পারদের আয়তন 2 × 10⁻6 মিটার কিউব হ্রাস করব, বুঝলা? 1 লিটার মানে কত মিটার কিউব? ঠিক আছে, মিটার কিউবে নিতে হবে, 1 লিটারকে মিটার কিউবে নিতে হবে, কারণ আমার আয়তনের পরিবর্তনটা এটা মিটার কিউবে দেওয়া আছে। তাহলে এতটুকু হ্রাস পাই, হ্রাস করতে কি পরিমাণ কাজ করতে হবে? কৃত কাজ বলে দিছে। এটা আমার বড় হাতের ভি, 1 লিটার বড় হাতের ভি, তারপর ছোট হাতের ভি হচ্ছে এইটা। কি পরিমাণ কাজ করতে হবে, আর পারদের একক আয়তনে স্থিতি শক্তি কত? দূর করো, এটা নিজেরা করো, করো করো, নিজেরা করো। ভাই তুলতে দেন, হ্যাঁ তোলো 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 এবং করো, খুবই সহজ ম্যাথ। তোলো তোলো দ্রুত। 1 লিটার মানে 1000 মিটার কিউব, সব কমেন্ট করতেছে, দেখো অবস্থা। এই 10⁻³ 10⁻³ না রে পাগল, 10⁻³ দেখো, সবার কমেন্ট দেখো অবস্থা, তাই না? বলো। একক আয়তনে সঞ্চিত শক্তি আর শুধু সঞ্চিত শক্তির মধ্যে পার্থক্য কি? এই জন্যই তো, শুধু সঞ্চিত শক্তি মানে মোট, আর একক আয়তনে সঞ্চিত মানে একক আয়তনে। এই যে তোমার পার্থক্য দেখায়, আসো। এই যে মোট সঞ্চিত শক্তি এটা, মোট কৃত কাজ বা মোট সঞ্চিত শক্তি এটা মোট, আর একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে আয়তন দিয়ে ভাগ, বুঝতে পারছো? আয়তন দিয়ে ভাগ। তাহলে 1 লিটার 10⁻³ মিটার কিউব, আর এইটা হচ্ছে ছোট হাতের ভি। হ্রাস করতে কি পরিমাণ কাজ করতে হবে বা কি পরিমাণ সঞ্চিত শক্তি জমা হবে? তাহলে W/EP, এই যে টোটালটা মোটটা, হাফ বি ছোট হাতের বি স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের বি, মানগুলা বসাই দিবা। হাফ বি এর মান 2.2 × 10⁻10
ভি স্কোয়ার, ভি হচ্ছে 2 ইন্টু 10⁻⁻6 তার স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের ভি হচ্ছে 10⁻³ তাহলে এবার মান বসে দিবা, এখানে মান বসে দিবা। তাহলে কত হচ্ছে দেখি, 2.2 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 2 10⁻³ 2 দুগুণে 4 10⁻12 এটা বর্গ করব 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -6। তাহলে এটার বর্গ করলাম। এবার আসো 2 4 2 আর 10⁻12 10⁻³ উপরে গেলে +3, তাহলে 2 গুণ 4.4 10⁻10 -12 +3, তাহলে 10 আর 3 13 বিয়োগ 12 10 44 জুল। না ক্যালকুলেটর ছাড়া হবে না, তা না হবে। এবার বলতেছে একক আয়তনে কি পরিমাণ স্থিতিশক্তি, ভাই একক আয়তনে ইউ, তাহলে হাফ বি ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি এর স্কোয়ার, এটা তাহলে হাফ বি এর মান 2.2 ইন্টু 10⁻10 ভি ডিভাইডেড বাই বড় ভি, তাহলে ভি হচ্ছে 2 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই বড় ভি 10⁻³ তার স্কোয়ার। তাহলে এখানে নিচে 10⁻6 হবে, 10⁻6 10⁻12 তো কাটাকাটি করবা, করে যা পাবা তাই। কত পাবা বলো, এটা কত পাবা ভাই? এরকম ম্যাথ আসলে ক্যালকুলেশন কেমনে করো? ক্যালকুলেশন এই যে করলাম তো, ক্যালকুলেশন করলাম তো, করলাম না? বলো এটারও ক্যালকুলেশন করবা, কেন পারবা না দেখি? আসো 2.2 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 2, এটা 4 বর্গ করবো, 2 দুগুণে 4 আর 10⁻, পাওয়ারের গুণ হয় তো 6 দুগুণে 12 আর নিচে 10⁻³ দুগুণে 6, তাহলে 2 4 কেটে এখানে 2 থাকবে, তাহলে 4.2 এই যে 4.4 আর কি গুণ 10⁻10 -12 +6, তাহলে 10 আর 6 16 থেকে 12 বিয়োগ, তাহলে 4 4.4 ইন্টু 10⁻4 এত জুল, শেষ। এই তো হয়ে গেল, বুঝলা? এবার এই ম্যাথটা খুবই সুন্দর, এবার এই ম্যাথটা খুবই সুন্দর। দেখো তোলো 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 ম্যাথটা তোলো আগে, তোলো। তোলো তোলো ম্যাথটা তুলে ফেলো। একটি বর্গাকার ঘনক আকৃতির বস্তুর বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার আর এর একতলে লম্বভাবে 4000 নিউটন বল প্রয়োগ করা হলো। এখানে একটা কথা ভুল আছে, লম্বভাবে না, লম্বভাবে না, স্পর্শকীয়, স্পর্শকীয় বল বা স্পর্শী বল বা স্পর্শী বল, লম্বভাবে হবে না, স্পর্শী বল। ওকে দেখো, তাহলে এবার দেখো কি বলছে, একটি বর্গাকার ঘনক আকৃতির বাহুর দৈর্ঘ্য, একটা বর্গাকার ঘনক আকৃতির বাহুর দৈর্ঘ্য এইটা। তুমি যদি এটা না আঁকতে পারো সাইড ভিউ আঁকবা, এই যে সাইড ভিউ, কিছু না আঁকলেও চলবে, খালি বুঝলে হবে। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, এই যেটা বাহুর দৈর্ঘ্য, এই যে এইচ যেটাকে আমরা এইচ বলি। এবার এর এক তলে মানে উপরের তলে বল দেওয়া হয়েছে এফ, 4000 নিউটন বল দেওয়া হয়েছে। নিচের পৃষ্ঠের সাপেক্ষে উপরের পৃষ্ঠের সরণ হয় 0.5 সেন্টিমিটার, নিচের পৃষ্ঠের সাপেক্ষে উপরের পৃষ্ঠ সরে গেছে, নিচের পৃষ্ঠের সাপেক্ষে উপরের পৃষ্ঠের সরণ হয় 0.5 সেন্টিমিটার, এতটুকু সরে গেছে। এর দৃঢ়তার গুণাঙ্ক বের করতে বলছে। আচ্ছা তাহলে 0.5 সেন্টিমিটার কোনটুকু? এইটুকু ভাই 0.5 সেন্টিমিটার। দৃঢ়তার গুণাঙ্ক বের করতে বলছে। দৃঢ়তার গুণাঙ্ক ইটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ট্যান থেটা, এফ ডিভাইডেড বাই এ ট্যান থেটা। এফ এর মান বলো, এফ এর মান কত? 4000। এর মান বাহুর দৈর্ঘ্য
তো বাহু কত 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, তাই না? প্রত্যেকটা তলের বাহুর দৈর্ঘ্য তো একই, তাহলে ক্ষেত্রফল একই না? এ দেখো ক্ষেত্রফল একই না? তাহলে 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার যদি বাহুর দৈর্ঘ্যগুলো হয়, তাহলে এই তলের ক্ষেত্রফল 0.20, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলাম 0.20 তার স্কোয়ার। এবার ট্যান থিটা মানে এই কোণটা, এই কোণের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এক্স এর মান হচ্ছে 0.5 ডিভাইডেড বাই নিচে 20 সেন্টিমিটার। তো দেখো উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, কনভার্ট করি না একক। এখানে কেন কনভার্ট করছি? এখানে তো এরিয়া বের করবো, এখানে তো কোনো উপর নিচ নাই, এখানে 20 সেন্টিমিটারকে ইউনিট কনভার্ট করছি, বাট এখানে কেন করি নাই? 0.5 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার, তো সেন্টিমিটার সেন্টিমিটার, তো কাটাকাটি করে ইউনিট তো থাকবে না। তো এখান থেকে এবার হিসাব নিকাশ করে দৃঢ়তার গুণাঙ্কটা বের করবা, করলে কিছু একটা মান আসবে, নিয়ম হচ্ছে এইটা, ঠিক আছে? ক্যালকুলেশনে ঝামেলা করে কোনো সমস্যা নেই। তাহলে 40 গুণ 10 টু দি পাওয়ার 6, একজন বলছে 4 গুণ 10 টু দি পাওয়ার 6, নাও কারোটাই বিশ্বাস করলাম না, বক্স। ঠিক আছে, এইবার মূল ম্যাথ শুরু হইলো এগুলা। এখন তো এতক্ষণ তো নিয়ম রক্ষা করলাম, একটা একটা করে ম্যাথ করলাম প্রত্যেকটা টাইপের। এবার আসো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই জিনিসগুলো আসার মতো। চলো 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 চলো। ওকে, দেখো এবার তোমাকে আগে এই ম্যাথটা করানোর আগে একটা জিনিস একটু শিখাই। দেখো বোর্ড দেখো, মনে করো এই একটা সিলিন্ডার, একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ধরো তুমি বল প্রয়োগ করে এর দৈর্ঘ্য এল আর ব্যাসের পরিবর্তন মানে ব্যাসার্ধের পরিবর্তন ঘটায় না, তাহলে ভাই আয়তনের পরিবর্তন কি হবে? ভালো করে শোনো। বি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল। আমরা প্রথম অধ্যায়ে ত্রুটি নির্ণয় করছি, প্রথম অধ্যায়, ঠিক আছে? অনেকে হয়তো একাডেমিতে পড়ছো। তো প্রথম অধ্যায়ে ত্রুটি নির্ণয়ের একটা সূত্র আছে, কনসেপ্ট আছে, জানো, শর্টকাট আমি তোমার শিখাই দিচ্ছি। আমি আয়তনের ত্রুটি বের করব। তো ত্রুটি মানে কি? আয়তনের ত্রুটি মানে হচ্ছে আয়তনের যে পরিবর্তন ডেল ভি, ধরো যে পরিবর্তন বা যে বিকৃতি বা যে ভুল, সেটা হচ্ছে ডেল ভি, মানে প্রকৃত মান এবং মূল মানের পার্থক্য, প্রকৃত মান এবং ভুল মানের পার্থক্য। আর ডিভাইডেড বাই হচ্ছে প্রকৃত মান, ডিভাইডেড বাই প্রকৃত মান। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ভি, উপরে কি ডেল ভি, নিচে কি ভি, তাহলে এটা হচ্ছে ভি। এবার ডেল ভি ডিভাইডেড বাই ভি আমি চাই ডেল ভি ডিভাইডেড বাই ভি। তাহলে তুমি একটা একটা জিনিস, একটা শর্টকাট টেকনিক, তুমি দেখবা এই ভি কার কার উপর ডিপেন্ড করে? ধ্রুবক, ধ্রুবক বাদ দিবা, চলক। ভি ডিপেন্ড করে আর এর উপর আর এল এর উপর, আর আর এল এর উপর। ওকে, তাহলে একটা কাজ করবা, ডি আর বাই আর লিখে ফেলবা, অথবা ডেল আর বাই আর, ডেল আর বাই আর লিখে ফেলবা, ডিএল বাই এল লিখে ফেলবা, বুঝলা? এবার আর এর পাওয়ার কত আছে? 2, তাহলে সামনে বসবে 2। এল এর পাওয়ার কত আছে? 1, তাহলে সামনে বসবে 1। হয়ে গেল। এই সূত্রটা মাথায় রাখবা, এই সূত্রটা মাথায় রাখবা। অনেক সময় তোমার বলে দিল ব্যাসার্ধ, কোনো একটা সিলিন্ডারের ব্যাসার্ধ পরিমাপের পার্সেন্টেজ ত্রুটি 2%, দৈর্ঘ্য পরিমাপের পার্সেন্টেজ ত্রুটি 3%, তাহলে আয়তন পরিমাপের পার্সেন্টেজ ত্রুটি কত হবে? 7%। কেমনে? 2 গুণ 2 4%, তার সাথে যোগ হবে 3%। তাহলে তুমি আয়তন পরিমাপ করতে গেলে 7% ত্রুটি হবে, সম্ভাব্য ত্রুটি 7% হবে, ঠিক আছে? শর্টকাট টেকনিক। তাহলে তোমার আরেকটা জিনিস বলি, তাহলে দেখি তুমি কেমন বুঝলা। ধরো কোনো একটা রাশি, ধরো এ, সেটা ডিপেন্ড করে এক্স এর উপর, এক্স এর পাওয়ার 3/2, ওয়াই এর পাওয়ার 1/2, জেড এর পাওয়ার 1। তাহলে বলো তো ডি এ বাই এ এটা কি হবে? বা ডেল এ বাই এ, ডেল এ বাই এ এটা কি হবে? ডেল এ বাই এ এটা কি হবে? ডেল এক্স বাই এক্স লিখবা, ডেল ওয়াই বাই ওয়াই লিখবা, ডেল জেড বাই জেড লিখবা। তাহলে এক্স এর পাওয়ার 3/2, ওয়াই এর পাওয়ার হাফ, জেড এর পাওয়ার 1, এখানে প্লাস এখানে প্লাস। এই কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে শর্টকাট টেকনিক, মাথায় রাখবা। যার পাওয়ার যত সামনে নেমে আসবে তত, যার পাওয়ার যত কান ধরে সামনে টেনে নিয়ে আসবা। এক্স এর পাওয়ার 3/2 সামনে নিয়ে আসবা 3/2, ওয়াই এর পাওয়ার 1/2 সামনে নিয়ে আসবা 1/2, জেড এর পাওয়ার 1 সামনে নিয়ে আসবা 1, ঠিক আছে? তাহলে ডেল এক্স বাই এক্স, ডেল ওয়াই বাই ওয়াই, ডেল জেড বাই জেড, এইটা হচ্ছে টেকনিক, বুঝছো? পরিবর্তন বা ত্রুটির ক্ষেত্রে এইটা হচ্ছে টেকনিক। অর্থাৎ
এর পরিবর্তন নির্ভর করে এক্স এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন, জেড এর পরিবর্তনের উপর। আসো এইটুকু বুঝলেই হবে, এই ম্যাথটা করে এই কনসেপ্টটা লাগবে। যদি কোনো প্রযুক্ত বলের ক্রিয়ায় একটি তার তো সিলিন্ডার, এই যে তারের আমি প্রস্থচ্ছেদ দেখাই তারটাকে আঁকলাম, তারের অনুদৈর্ঘ্য বিকৃতি ই হয়। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে বোঝো ডেল এল বাই এল অথবা এল ডিভাইডেড বাই এল, বুঝলা? ডেল এর মানে দৈর্ঘ্যের পরিবর্তন, এল মানেও দৈর্ঘ্যের পরিবর্তন, যে যেটা দিয়ে লেখে। এটা যদি ই হয় তাহলে দেখাও যে ওই তারটির আয়তন বিকৃতির মান এত হবে। এই যে এই তারটার আয়তন বিকৃতির মান, আয়তন বিকৃতি। তাহলে এই তারের আয়তনের সূত্রটা কি? আয়তনের সূত্র হচ্ছে ভি। সিলিন্ডার আকৃতির, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে আর, আর দৈর্ঘ্য, ব্যাসার্ধ হচ্ছে আর, আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এল, আদি দৈর্ঘ্য। তাহলে ভি ইকুয়াল টু পাই, দেখো পাই আর স্কোয়ার এল, বোর্ডে দেখো পাই আর স্কোয়ার এল। তো পাই আর স্কোয়ার বড় এল, কারণ দৈর্ঘ্যটাকে বড় এল দিয়ে লিখছি, আদি দৈর্ঘ্যটাকে। তাহলে পাই আর স্কোয়ার বড় হাতের এল। এবার বোর্ডে দেখো লিখবা না। তাহলে ভাই আয়তনের পরিবর্তন ডেল ভি বাই ভি, এটা ডিপেন্ড করে ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের উপর। তাহলে ডেল আর বাই আর, ডেল এল বাই এল, ডেল এল বাই এল। আর এর পাওয়ার কত? 2, সামনে 2। এল এর পাওয়ার কত? 1, সামনে 1, বুঝলা? এল এর পাওয়ার কত? সামনে 1, 1 প্লাস বসাই দিলাম এটা। এবার দেখো আমাদের দৈর্ঘ্য বিকৃতি ডেল এল বাই এল বলে দিছে ই। তাহলে আয়তন বিকৃতি দেখাইতে বলছে এইটা, এই ডেল আর বাই আর কে সরাইতে হবে। খুবই সহজ ম্যাথ। ডেল এল বাই এল মানে তো ই, এই ডেল আর বাই আর কে সরাইতে হবে, ডেল আর বাই আর কে সরাইতে হবে, এটাকে ডেল এল বাই এল কিছু একটা আনতে হবে। তো ভাই তুমি তো জানো এর যে পয়জন রেশিও সিগমা, এই পয়জন রেশিও এটা সমান সমান তোমার সূত্র লিখে দিয়েছিলাম, ডেল আর বাই আর ডিভাইডেড বাই নিচে ডেল এল বাই এল, সামনে একটা কি মাইনাস। তাহলে অতএব বলো ডেল আর বাই আর ইকুয়াল টু কত? ডেল আর বাই আর এটা ইকুয়াল টু মাইনাস সিগমা ডেল এল ডিভাইডেড বাই এল। তাহলে 2 ডেল আর বাই আর এটা হচ্ছে মাইনাস সিগমা ডেল এল ডিভাইডেড বাই এল প্লাস ডেল এল বাই এল। তাহলে এবার ডেল এল বাই এল কমন নিয়ে নিলাম, 1 মাইনাস 2 সিগমা। দেখো আর ডেল এল বাই এল মানে ই, এই ডেল এল বাই এল মানে কত? ই, ই। তাহলে সুন্দর করে ই বসাই দিলাম। তাহলে ই 1 মাইনাস 2 সিগমা, এটা দেখাইতে বলছে। তো তোমার এমসিকিউতে মনে করো অপশন দেওয়া থাকবে, 4টা অপশন, সঠিক উত্তর খুঁজে বের করতে হবে, বুঝলা? ওকে, এই হচ্ছে কাহিনী। তাহলে বুঝতে পারছি আমরা? বলো বুঝতে পারছি কিনা? যদি বুঝতে না পারো সমস্যা নেই, বাদ, বোঝার দরকার নেই। আসো এইটা করি। কি বলছে? একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের অনুদৈর্ঘ্য পীড়নের ফলে, অনুদৈর্ঘ্য পীড়নের ফলে দৈর্ঘ্যের এত % পরিবর্তন হয়। এটা দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, এটা দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটা ডেল এল বাই এল ভাই, ডেল এল বাই এল, ডেল এল বাই এল বা এল বাই এলও বলতে পারো, যে যেটা দিয়ে লেখে। তারের উপাদানের প্রয়োজনের অনুপাত এত হলে আয়তনের শতকরা পরিবর্তন কত? আয়তনের শতকরা পরিবর্তন মানে আয়তন বিকৃতি ডেল ভি বাই ভি কত? শতকরা পরিবর্তন ডেল ভি বাই ভি চাইছে। তাহলে ওই একই কথা, আগের মতো, আগের ম্যাথটা এবার মান দেওয়া আছে, আগে দেখাইতে বলছে, এবার সরাসরি মান দেওয়া আছে। এই একটা তার, তারের ব্যাসার্ধ আর এবং তারের দৈর্ঘ্য এল। তাহলে ভাইয়া তারের আয়তন ভি, দ্যাট ইজ পাই আর স্কোয়ার এল। এটা কি ক্লিয়ার? এবার বলো ডেল ভি বাই ভি সমান সমান কত? দেখি তুমি কেমন শিখলা, বলো। আর এবং এল এর উপর ডিপেন্ড করবে, পাই তো কনস্ট্যান্ট, ওর উপর ডিপেন্ড করবে না। তাহলে ডেল আর বাই আর ডেল এল বাই এল, আর এর পাওয়ার 2, এল এর পাওয়ার 1, সামনে 1 প্লাস, বুঝতে পারছো? এবার ডেল এল বাই এল আবার দেওয়া আছে, আমার ডেল আর বাই আর দেওয়া নেই, তাহলে পয়জন রেশিও কেন আছে? পয়জন রেশিও থেকে হিসাব করব। পয়জন রেশিও সমান সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ব্যাসার্ধের পরিবর্তন, তাহলে ডেল আর বাই আর নিচে ডেল এল বাই এল। তাহলে আমাদের লাগবে ডেল আর বাই আর কত? তাহলে ডেল আর বাই আর হচ্ছে, ডেল আর বাই আর হচ্ছে সিগমা ইন্টু এটা, এই যে ডেল আর বাই আর এটা হচ্ছে মাইনাস সিগমা ইন্টু ডেল এল বাই এল, ঠিক আছে? তাহলে 2 মাইনাস সিগমা ডেল এল বাই এল প্লাস ডেল এল বাই এল। তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল 1 মাইনাস 2 সিগমা। দেখো 1 মাইনাস 2 সিগমা, এটাই দেখাইতে বলছে। আগে বলছিল এটা হচ্ছে ই,
1 মাইনাস 2 সিগমা। দেখো তো এটাই আমরা আগেরটাতে দেখাইছিলাম, আগের ম্যাথ আর এই ম্যাথ একই, একই ম্যাথ, কোনো পার্থক্য নেই। এবার ডেল এল বাই এল কত? ডেল এল বাই এল হচ্ছে আয়তনের পরিবর্তন হচ্ছে, ওই যে লেখা আছে 0.01%, 0.01%, তার সাথে গুণ হবে 1 মাইনাস 2 ইন্টু সিগমা, সিগমার মান 0.2, 0.2, তাহলে 0.4, 0.6, তাহলে 0.01% গুণ 1 থেকে 0.4 বাদ দাও, তাহলে 0.6, বলো কত হবে? গুণ করো, 6 অক্ষে 6, এবার 0.12, তাহলে 0.006 এত পার্সেন্ট। ঠিক আছে, এই হচ্ছে কাই, বুঝলা? তাহলে প্রথমে গুণ করবা, তারপরে এখানে পয়েন্ট কয় ঘর? 1 ঘর, এখানে পয়েন্ট কয় ঘর পরে? 2 ঘর, তাহলে 3 ঘর আলটিমেটলি। বুঝতে পারছি? ওকে, সহজ। চলো এবার কি বলছে দেখি। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, দেখো পড়ে পড়ে একটু চিত্র আঁকি, সহজ একটা ম্যাথ। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এত, এটা ইসাক স্যারের বইয়ের ম্যাথ কিন্তু আমাদের। এটা একটা ঘনক, এই হচ্ছে ঘনকটা, বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার। আচ্ছা বাহুর দৈর্ঘ্যকে ধরলাম এল, এল এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এল এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এই এলকে বড় হাতের এলও বলতে পারি। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, যদি ঘনকের নিচের তলায় মাঝ বরাবর এত কেজি ভার ঝুলালে, দেখি তুমি বলো তো, মাঝ বরাবর এত কেজি ভার ঝুলাই দিছি, এর জন্য এর জন্য এর জন্য কি এর জন্য কি ব্যাবর্তন বিকৃতি হবে না দৈর্ঘ্য বিকৃতি হবে? দেখি কেমন বোঝো, বলো, কমেন্ট করো। এর জন্য ব্যাবর্তন বিকৃতি হবে নাকি দৈর্ঘ্য বিকৃতি হবে? দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য, স্পর্শকীয় বল না, এর মাঝখানের তলায় লম্বভাবে ঝুলাই দেওয়া হয়েছে। দেখো বলছে ভার ঝুলাই দেওয়া হইলো, একটু আগে তোমার বুঝাইছি কিন্তু এটা যে দৈর্ঘ্য বিকৃতি। ওকে গুড, তাহলে এফ পরিমাণ বল দিলাম, ফলে দৈর্ঘ্য মনে করো ছোট হাতের এল পরিমাণ দৈর্ঘ্য বাড়লো। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কোনটা? দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, অথবা ডেল এল ডিভাইডেড বাই এল, যেটাকে লিখো দৈর্ঘ্য বিকৃতিকে তুমি যে হিসাবে লিখতে চাও। এবার বলছে ঘনকের নিচের তল বরাবর মাঝ বরাবর 5 কেজি ভার ঝুলালে আয়তন গুণাঙ্ক কত? আচ্ছা আয়তনেরও তো একটু পরিবর্তন হবে, হবে না? আয়তনেরও তো পরিবর্তন হবে। আগে সিলিন্ডার আকৃতির তার ছিল, তো এটাকে যদি আমি টেনে লম্বা করি, এর যদি ব্যাস কমে যায়, আয়তনের যদি পরিবর্তন হয়, তাহলে এটা কি দোষ করছে? ঘনক কি দোষ করছে? একে যদি এভাবে টেনে লম্বা করি, আয়তনেরও তো পরিবর্তন হবে, এরও তো একটু ব্যাস কমে যাবে, মানে এরও পার্শ্ব কমে যাবে, তাই না? তাহলে এবার সবাই একটু বোর্ডে দেখো, আগে আয়তনের যে সূত্রটা ছিল, সেই আয়তনের সূত্র ছিল ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল, কিন্তু এবার তো এল এল এল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, তাহলে এবার হবে ভাইয়া এল কিউব। তাহলে ডেল ভি বাই ভি এটা সমান সমান হবে 3, সামনে চলে আসলো, ডেল এল বাই এল। এই ডেল এল বাই এল মানে দৈর্ঘ্য বিকৃতি, কিন্তু ডেল এল বাই এল এটা মানে কিন্তু দৈর্ঘ্য বিকৃতি। ওকে, তো এখন আমাদের বলছে 5 কেজি ভার ঝুলালে আয়তন গুণাঙ্ক কত হবে? আয়তন গুণাঙ্ক চাইছে, তো আয়তন গুণাঙ্ক কই পাবো? আয়তন গুণাঙ্কটা কই পাবো দেখো তো, বি ইকুয়াল টু পি বড় হাতের বি ডিভাইডেড বাই ছোট হাতের বি। তো ভাইয়া বি ডিভাইডেড বাই, বা বি ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ছোট হাতের বি ডিভাইডেড বাই বড় হাতের বি, তাহলে এটা হচ্ছে ডেল ভি, আর উপরে চলে গেল ভি, তাহলে ডেল ভি বাই ভি। ঠিক আছে, এই ভিটাকে নিচে নিয়ে আসলাম, মানে ছোট হাতের ভিকে ডেল ভি দিয়ে লিখলাম, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে পি ডিভাইডেড বাই বি, আর পি মানে এফ বাই এ বি। বসাও তো এটা এখানে, এফ ডিভাইডেড বাই এ বি 3। এবার ডেল এল বাই এল, আসো ডেল এল বাই এল, তাহলে দৈর্ঘ্য বিকৃতি এবার ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই এটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল, এলকে আমরা উপরে রাখবো না, এ, এই ছোট হাতের এল হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল, ওই বড় হাতের এলকে নিচে পাঠালাম, তাহলে এটা আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে অতএব দৈর্ঘ্য বিকৃতি আমি আলাদা করে আয়তন গুণাঙ্ক থেকে আয়তন বিকৃতি এবং দৈর্ঘ্য গুণাঙ্ক থেকে দৈর্ঘ্য বিকৃতি বের করে নিচ্ছি। হ্যাঁ, এটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ, এই মানটা নিয়ে এখানে বসাবো, এই যে ডেল এল বাই এল মানটা বসাবো, এফ ডিভাইডেড বাই ওয়াই এ। এবার মজার ব্যাপার দেখো, এফ এফ এ এ কাটাকাটি, আমাদের কি চাইছে? আয়তন গুণাঙ্ক বি কত? হয়ে গেছে, আয়তন গুণাঙ্ক বি কত? আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু, অতএব বি ইকুয়াল টু
ওয়াই ডিভাইডেড বাই 3, ইয়ং গুণাঙ্ক 2 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 3, তাহলে 2/3 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। বুঝলা? ইসাক স্যারের বইয়ের ম্যাথ কিন্তু, ইসাক স্যারের বইয়ের ম্যাথ কিন্তু, ঠিক আছে? এইটা আসলে একটা শর্টকাট টেকনিক মাথায় রাখতে পারো, যদি কখনো দিয়ে দেয়, যদি দিয়ে দেয় এই ক্ষেত্রে যে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে না, ওকে ভাই 3 ভাগ করে দিবা, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট হচ্ছে আয়তন গুণাঙ্ক হবে শর্টকাট এই ম্যাথটার ক্ষেত্রে, ঘনকের ক্ষেত্রে শর্টকাট এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক হবে যদি এমসিকিউতে আসে ইয়ং গুণাঙ্কের 3/1 ভাগ, ইয়ং গুণাঙ্কের 3/1 ভাগ। 3 কেন? এই যে 3 হিসাব করে আসছে, যে কোনো ম্যাথের শর্টকাট কি লাস্টের লাইনটা, শর্টকাটের কোনো লজিক হয়? 3 দিয়ে কেন? 3 দিয়ে কেন? কারণ 3 আসছে তাই, এই যে হিসাব করে দেখো 3 কেন। এখন তোমার যদি মনে হয় না ভাই শর্টকাট মুখস্থ রাখবো না, দরকার নেই, শর্টকাট মুখস্থ দরকার নেই, তুমি ম্যাথ করে বের করবা, ঠিক আছে? এখন তোমার আমি বললাম চালাকি শিখালাম, যে যদি কখনো এই ম্যাথটা দিয়ে দেয় তো তুমি করে গেছো, তোমার যাতে মনে হয় 3 দিয়ে ভাগ, চট করে উত্তর দিলা, সময় বাঁচলো আর কি, এই ছাড়া আর কিছু না। এইবার শোনো, এখানে দেখো 4টা সূত্র লেখা আছে, এই 4টা সূত্র ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। বিশেষ করে এই দুটো, এইটা আর এইটা, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে। তাহলে কি বলছে দেখো, প্রথমটা কি বলছে? প্রথমটা ইয়ং গুণাঙ্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং পয়জন রেশিওর সম্পর্ক। পরেরটা ইয়ং গুণাঙ্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্কের সম্পর্ক। তারপরেরটা ইয়ং গুণাঙ্ক এবং পয়জন রেশিওর সম্পর্ক, ইয়ং গুণাঙ্ক আর পয়জন রেশিওর সম্পর্ক। আর এই যে লাস্টের এইটা, এটা কার কার সম্পর্ক? এটা হচ্ছে ইয়ং, এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং পয়জন রেশিওর সম্পর্ক। তাহলে নাও লিখো, এগুলো একটু লিখো। লিখো ওকে। এই যে আমি বুঝতেছিলাম যে এইটা একটু আমি ভুল লিখছি, এটা ওয়াই হবে, এখানে এখানে একটা ওয়াই হবে, এই যে এটা ওয়াই হবে, এই যে এটা ওয়াই। এছাড়া বাকিগুলো ঠিক আছে। এবার এই সূত্রগুলো দেখো, আমার কিন্তু মনে থাকে না, এবং আমার মনে রাখা ফরজও না। মনে রাখতে হবে কার? মনে রাখতে হবে তোমার, অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ করে কিছু মনে না থাকুক, অ্যাটলিস্ট এই দুটো মনে রাখতে হবেই হবেই। এবার আসো কি বলছে দেখি, কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক এত, পয়জন রেশিও এত হলে ওই পদার্থের আয়তন বিকৃতি গুণাঙ্ক, মানে আয়তন গুণাঙ্ক, বিকৃতি তো আর হয় না, আয়তন গুণাঙ্ক ও দৃঢ়তার গুণাঙ্ক নির্ণয় করো। কি বলো, পারা যাবে? বলো পারা যাবে কিনা? জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন, যে তোমার সূত্র কেমন মনে আছে তার একটা টেস্ট করা। ইয়ং গুণাঙ্ক ওয়াই এটা, আর পয়জন রেশিও সিগমা এটা। তাহলে ইয়ং গুণাঙ্ক আর পয়জন রেশিও দেখো, প্রথমটা আর মানে 1 নম্বরটা আর 3 নম্বরটা দেখো, পয়জন রেশিও দেওয়া আছে, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে, ওয়াই বের করতে হবে। তো আমাদের মনে হয় কি দেওয়া আছে দেখি, ওয়াই দেওয়া আছে আর সিগমা দেওয়া আছে, পয়জন রেশিও দেওয়া আছে, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বিটা বের করতে হবে, আর দৃঢ়তার গুণাঙ্ক ইটাটা বের করতে হবে। অর্থাৎ 1 নম্বর আর 3 নম্বর, 1 নম্বর আর 3 নম্বর, 1 নম্বর আর 3 নম্বর সূত্র, এই যে 1 নম্বরটা আর 3 নম্বরটা। তাহলে বি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 3 1 মাইনাস 2 সিগমা, বি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 3 1 মাইনাস 2 সিগমা। সুন্দর করে মান বসাই দিবা, 16 গুণ 10⁻10, 3 1 মাইনাস 2 ইন্টু সিগমা, সিগমার মান 0.28। ঠিক আছে, এবার এখান থেকে হিসাব নিকাশ করে মানে যে মান আসে আর কি সেটা, মানে তুমি জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশনটা বুঝো কিনা, সূত্রের অ্যাপ্লিকেশনটা। আর একটা হচ্ছে ইটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 1 প্লাস সিগমা, ইটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 1 প্লাস সিগমা এটা। তাহলে দৃঢ়তার গুণাঙ্ক ইটা লাগবে, তাহলে এখানে 16 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 2 1 প্লাস সিগমা হচ্ছে 0.28। অ্যাটলিস্ট 3 নম্বর আর 2 নম্বর কিন্তু মাথায় রাখতেই হবে। ওকে, তো এখান থেকে আমরা হিসাব নিকাশ করে মান পেয়ে যাব, এখান থেকে হিসাব নিকাশ করে মান পেয়ে যাব। তাহলে এই টাইপের ম্যাথ আসলে যদি ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকে, পয়জন রেশিও দেওয়া থাকে, আয়তন গুণাঙ্ক বের করতে পারবো, আয়তন গুণাঙ্ক দেওয়া থাকে, পয়জন রেশিও দেওয়া থাকে, তাহলে ইয়ং গুণাঙ্ক বের করতে পারবো, মানে সূত্র, জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন। এবার দেখো, এটা খুব সুন্দর একটা প্রবলেম, এটা খুবই সুন্দর একটা প্রবলেম। বলা হচ্ছে যে একটি তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় যদি দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বৃদ্ধি পায়,
তাহলে ব্যাস 4 সেন্টিমিটার হ্রাস পাওয়া সম্ভব কিনা? সুন্দর একটা কোশ্চেন কিন্তু। তাহলে এরকম যদি বলে সম্ভব কিনা, তুমি পয়জন রেশিওটা বের করবা। কেন বের করবা আমি বলছি। তাহলে উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি, ব্যাসের বা ব্যাসার্ধের পরিবর্তন, তাহলে ডেল আর বাই আর। আর নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, ডেল এল বাই এল। মাইনাস দিতে পারো, কিন্তু আমরা জাস্ট মানগুলো বসাবো, কারণ একটা বৃদ্ধি একটা হ্রাস। তো মাইনাস দিলে যেটা বৃদ্ধি সেটা পজিটিভ বসাবা, আর যেটা হ্রাস পাচ্ছে সেটারে নেগেটিভ বসাবা, তাহলে আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আমি অত ঝামেলা নিতে চাই না, আমি কোনো মাইনাস টাইনাস দিব না, আমি শুধু মানগুলাই বসাবো এবং সব মান পজিটিভ বসাবো, তাহলে আর কোনো ঝামেলা নেই। তাহলে কি বলছে, দৈর্ঘ্য যদি 6% বাড়ে, ভালো কথা, দৈর্ঘ্য 6% মানে 6/100, তাহলে দৈর্ঘ্য 6%, 6/100, আর ব্যাস 4% হ্রাস পাই, তাহলে ওই যে ব্যাস 4%, ব্যাস হ্রাস মানে ব্যাসার্ধ হ্রাস, ব্যাস আর ব্যাসার্ধের পরিবর্তন কিন্তু ভাই একই। তাহলে উপরে 4/100, তাহলে 100 কাটাকাটি, 4/6 মানে 2/3, 2/3। এবার 2/3 বলো তো কত হয়? 2/3 0.66 পৌনপণিক আর কি, তার মানে 0.67। এটা তো জানি সবাই নাকি? 2/3, 1/3 হচ্ছে 0.33, আর 2/3 হচ্ছে 0.67। এবার 0.67 দেখো তো, সিগমার যে মান আমরা জানি সেটা -1 থেকে বেশি, আর হাফের প্লাস হাফের কম অথবা সমান। তাহলে প্লাস হাফ মানে বোঝো 0.5। তাহলে পজিটিভ মান যদি হয়, পজিটিভ মান তার মান 0.5 এই পর্যন্তই হতে পারে। তো এটা 0.6, ওটা ওভারকাম করে গেছে। তাহলে সম্ভব না নাকি হ্যাঁ বলো? সম্ভব না। যেটা সম্ভব না, পয়জন রেশিওর মানটা যে বাস্তবসম্মত মান তার থেকে বেশি হয়ে গেছে, এটা সম্ভব না। বুঝতে পারছো? বাস্তবসম্মত মান না হলে সম্ভব না। ক্লিয়ার? ওকে। এবার ব্যাস কই? ব্যাস তো লাগবে না, ব্যাস তো লাগবে না। এই যে এত পার্সেন্ট, তাহলে এত পার্সেন্ট, ওহো আচ্ছা সরি, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ এত পার্সেন্ট হ্রাস পায়। সরি, কথাটা মিস হয়ে গেছে, তুলতে ভুল করে ফেলেছি, সরি, ভেরি ভেরি সরি। চলো এবার এবার 10 নম্বর বলা হচ্ছে কোন তারের ইয়ং গুণাঙ্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের দ্বিগুণ, আয়তন স্থিতিস্থাপক ইয়ং গুণাঙ্ক আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের দ্বিগুণ, ইয়ং গুণাঙ্ক আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের দ্বিগুণ। তাহলে ব্যবর্তন গুণাঙ্ক ইয়ং গুণাঙ্কের কত গুণ? ইয়ং গুণাঙ্কের কত গুণ? খুবই সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা বলো, কার কার কথা আগে, কে কে আছে এখানে বোঝো আগে, কে কে আছে? ইয়ং গুণাঙ্ক আছে, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে, আর ব্যবর্তন গুণাঙ্ক আছে। এইটা ইয়ং গুণাঙ্ক আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের দ্বিগুণ। ইয়ং গুণাঙ্ক ওয়াই, সেটা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে বি, তার দ্বিগুণ। ওকে। আর ব্যবর্তন গুণাঙ্ক ইয়ং গুণাঙ্কের কত গুণ, এটা চাইছে। তাহলে এই তিনটা আছে, এরকম সূত্র কোনটা? 2 নম্বরটা। তো 2 নম্বরটা সূত্র লিখে ফেলবা। দেখো আমি কিন্তু দেখে লিখবো, কারণ আমি সূত্র মনে রাখি না, আমি ভুলে গেছি। তাহলে 3/y, এটা সমান সমান 1/3b প্লাস 1/y, 3/y, 1/3b প্লাস 1/y। ঠিক আছে বলো, সূত্র লেখা ঠিক আছে? ওকে। এবার আসো, আমাদের বলছে ব্যবর্তন গুণাঙ্ক ইয়ং গুণাঙ্কের কত গুণ। তাহলে আমার সূত্রে ব্যবর্তন গুণাঙ্ক আর ইয়ং গুণাঙ্ক থাকবে, বি আর থাকবে না। তাহলে বি ইকুয়াল টু y/2, তাহলে বি এর জায়গায় বসবে y/2। তাহলে 3/y, এখানে 1/3, এই বি ইকুয়াল টু হবে y/2, তাহলে y/2, তাহলে /2 2 চলে গেল উপরে, 1/η, তাহলে 1/η।
1 ডিভাইডেড বাই এটা 3 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 3 নিচে ওয়াই। 1 ডিভাইডেড বাই ওয়াই গেল কমন, নিচে 3 3 3 9 বিয়োগ 2, তাই না? 9 বিয়োগ 2 7, 1 ডিভাইডেড বাই এটা। এবার কি বলছে? ব্যবর্তন গুণাঙ্ক ইয়ং গুণাঙ্কের কত গুণ? ঠিক আছে, ব্যবর্তন গুণাঙ্ক এটা হবে 3y ডিভাইডেড বাই 7। তাহলে 3/7y কত আসছে? দেখো তো, এটা আসছে, বলো এটা আসছে? 3 ডিভাইডেড বাই 7y আসছে হিসাব। তাহলে ব্যবর্তন গুণাঙ্ক হবে ইয়ং গুণাঙ্কের 3/7 গুণ। জি, না এসে কই যাবে? হ্যাঁ, আসলে না এসে কই যাবে। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু হবে, বুঝতে পারছো? বহুত কোশ্চেন এখান থেকে বানানো যায়। ব্যবর্তন গুণাঙ্ক আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের দ্বিগুণ, তাহলে ইয়ং গুণাঙ্ক ব্যবর্তন গুণাঙ্কের কয় গুণ? এরকম টাইপের কোশ্চেন আসবে। সম্পর্ক কি এদের সাথে, এদের সম্পর্ক কি? ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো আসবে কিন্তু। দেখো কোশ্চেন ব্যাংকে আছে, এগুলো পারবা। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। তো দেখি তোমরা করো তো, বলো তোমরা উত্তর বলো। ষোলো, 17, 18, 3টা। ভাই ক্লাস শেষ এখনই? হ্যাঁ, এখনই শেষ না হয় আর কই যাবে? অধ্যায় তো ছোট অধ্যায়, এই অধ্যায় আর কি পড়াবো? বি হবে। আচ্ছা দেখি কি হয়। কোন গোলাকার বস্তুর আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বি, প্রযুক্ত চাপ পি হলে ব্যাসের আনুপাতিক পরিবর্তন কত? একটা গোলক, এই গোলকের আয়তন হচ্ছে ভি, আয়তন ভি, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে বি, বলছে চাপ পি প্রযুক্ত হয়েছে, তাহলে ব্যাসের আনুপাতিক পরিবর্তন। আচ্ছা তুমি আগে আমার আয়তনের পরিবর্তনটা বলো। তো আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বি, এটা সমান সমান পি ডিভাইডেড বাই ভি বাই ভি, ছোট বি বাই বড় বি মানে বিকৃতি। তো ভাই এটারে আমি এভাবে লিখতে পারি না? ডেল ভি ডিভাইডেড বাই আদি আয়তন ভি। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই আদি আয়তন ভি, এটা সমান সমান পি ডিভাইডেড বাই বি। এবার আমাদের চাইছে ব্যাসের আনুপাতিক পরিবর্তন। দেখো ব্যাস আর ব্যাসার্ধের পরিবর্তন কিন্তু একই। ধরো ব্যাসার্ধ আর, তো ডি হচ্ছে ব্যাস, এটা হচ্ছে 2r। তাহলে ডেল ডি বাই ডি এটা সমান সমান ডেল আর বাই আর। এটা কিন্তু ধ্রুবক, বলো আর এর পাওয়ার কত? আর এর পাওয়ার 1, তাহলে সামনে 1, সামনে কিন্তু 1, 2 না কিন্তু 2 তো ধ্রুবক। তাহলে ডি নির্ভর করে কার উপর? আর এর উপর। তাহলে ডেল ডি বাই ডি ডেল আর বাই আর নিয়ম, আর এর পাওয়ার কত? 1, পাওয়ার সামনে বসে যাবে। তাহলে এই কারণে দেখো বারবার বলতেছিলাম ব্যাসের পরিবর্তন যা, ব্যাসার্ধের পরিবর্তন তাই। তো আমাদের ব্যাসের পরিবর্তন লাগবে, তো এটা ব্যাসার্ধের পরিবর্তনের সমানই হবে। এবার আসো, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে ভি এর পরিবর্তন ডেল ভি বাই ভি, 4/3 পাই কনস্ট্যান্ট, ডেল আর বাই আর, পাওয়ার কত আছে? 3, সামনে 3 চলে আসবে। তাহলে অতএব ডেল আর বাই আর, এটা হচ্ছে ডেল ভি বাই ভি কে 3 দিয়ে ভাগ দিবা। তাহলে এটা হচ্ছে ডেল ভি বাই ভি, একে 3 দিয়ে ভাগ, তাহলে 3b, নিচে 3b। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ব্যাসের পরিবর্তন, ব্যাসের আনুপাতিক পরিবর্তন এটাই ব্যাসের আনুপাতিক পরিবর্তন। তাহলে অ্যান্সার হচ্ছে বি। দেখছো? সহজ। একজন এক একটা বলো। হ্যাঁ বলো, তাহলে সবগুলো হয়ে যাবে, একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক এর দৃঢ়তার গুণাঙ্কে এত গুণ, ধাতুর পয়জন অনুপাত কত? এটা ওই যে সূত্রের ম্যাথ। ধাতুর ইয়ং গুণাঙ্ক ওয়াই, এটা দৃঢ়তার গুণাঙ্ক ইটা, তার 2.4 গুণ, 2.4 গুণ। তাহলে ধাতুর পয়জনের রেশিও কত? তো পয়জন রেশিও সিগমাটা চাইছে। তাহলে পয়জন রেশিও সিগমা, ইটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 1 প্লাস সিগমা, তাই না? এরকম একটা সূত্র আছে না? দেখি শিওর হই, আমার তো বয়স বেড়ে গেছে, সূত্র গেছি ভুলা। ইটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 1 প্লাস সিগমা, দেখি ঠিকঠাক লিখছি। ইটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 1 প্লাস সিগমা, বাহ সুন্দর লিখছি। তো আমাদের চাইছে কি? পয়জন রেশিও সিগমা চাইছে। আচ্ছা বলছে ওয়াই হবে 2.4 ইটা, তাহলে ইটা ওয়াই হবে 2.4 ইটা, তাহলে ইটা কাটাকাটি, নিচে 2 1 প্লাস সিগমা।
তাহলে ভাই 1 প্লাস সিগমা এটা ইকুয়াল টু 2.4/2, দ্যাট মিনস 1.2। তাহলে তবে এটা ইকুয়াল টু 0.2 হবে। আছে অ্যান্সার বি। অ্যান্সার বি, সূত্রের ম্যাথ, জাস্ট সূত্রের ম্যাথ। তাহলে এবার আসো লাস্ট স্লাইড, লাস্ট স্লাইড। বলো, এটা তোমাদের করতে হবে, নাও এটা তোমরা করবা। ও একই রকম দুটি কপার, ও স্টিল, এটা ও হবে এখানে, ও স্টিলের, স্টিলের কথাটা পড়ে নাই, স্টিলের, কপার ও স্টিলের স্প্রিংকে একই পরিমাণ সঞ্চিত করা হলো, ওদের উপাদানের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। কৃত কাজের ক্ষেত্রে কোনটি সঠিক চেয়েছে? কৃত কাজের ক্ষেত্রে কোনটি সঠিক? একই পরিমাণ প্রসারিত করা হলো, কৃত কাজের ক্ষেত্রে কোনটি সঠিক? ভালো কথা, আসো দেখি। ওকে, কৃত কাজ চাইছে ভাই, তো তারের সম্প্রসারণ দুইটা, একটা স্টিল একটা কপারের তার বা স্প্রিং একই কথা ভাই, যেহেতু ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে তুমি তারই ভাববা, স্প্রিং আর ভাবতে যাবে না। কে দেওয়া থাকলে আমরা স্প্রিং ভাবতাম, ঠিক আছে? যদি কে দেওয়া থাকতো, যদি বলা থাকতো কে এস গ্রেটার দেন কে সি ইউ, তো কে দেওয়া থাকলেও একই কথা, কিন্তু কে দেওয়া নেই, আমরা ওয়াই দেওয়া আছে, আমরা ওয়াইটাই ভাববো। তো বলছে একই পরিমাণ প্রসারিত করা হলো, প্রসারণ একই পরিমাণ, প্রসারণ এক্স পরিমাণ, একই পরিমাণ প্রসারণ এক্স প্রসারণ, এক্স পরিমাণ প্রসারণ ঘটানো হলো। কৃত কাজের ক্ষেত্রে কোনটি সঠিক? কৃত কাজ WS ডিভাইডেড বাই WCU এর অনুপাতটা চাইছে, মানে কোনটা বেশি কোনটা কম এটা চাইছে। তাহলে দেখো WS হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল, তাহলে এটা হচ্ছে YS। আর কপারের ক্ষেত্রে WCU হাফ YCU এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। দেখো হাফ আর হাফ সেম, এ এল স্কোয়ার সেম, এল সেম, তাহলে WS আর WCU কপার, WS এবং WCU, তাহলে YS এবং YCU, তো YS গ্রেটার দেন YCU, তাহলে যার ইয়ং গুণাঙ্ক বেশি তার কাজও বেশি, ঠিক আছে? যার ইয়ং গুণাঙ্ক বেশি তার কাজও বেশি। অনুপাত বলে দিলে আমরা কাজের অনুপাতও বের করে ফেলতাম, ঠিক আছে? অনুপাত বলে দিলে কাজের একই রকম। অনেকে বলতে ভাই ক্ষেত্রফল যে সেম, আপনি বুঝলেন কেমন? বলছেন একই রকম, একই রকম মানে ক্ষেত্রফল সেম, দৈর্ঘ্য সেম, আদি দৈর্ঘ্য সেম। তাহলে যেহেতু YS গ্রেটার দেন YCU, তাহলে WS গ্রেটার দেন WCU, এই যেটা, ঠিক আছে? শেষ। ওকে, দুই ক্ষেত্রে কাজের দুইটা সূত্র লিখবা, সূত্র লিখলেই তো কাজ শেষ। তো এই টাইপের কোশ্চেন দিবে, একটু অ্যানালাইসিস করে উত্তর দিবা সুন্দর করে, বুঝতে পারছো? তাহলে তোমরা খুব ফাঁকি দিয়ে গেলা এই 2 দিন। হ্যাঁ, তোমরা এই 2 দিন বেশ ফাঁকি দিয়ে পড়লা। আসলে এই অধ্যায়ের ক্লাস দেওয়ার কথা ছিল একটা, কিন্তু যখন এই অধ্যায়টা আমার কাছে অপার জিজ্ঞেস করছিল ভাই পদার্থের গাঠনিক ধর্মে কয়টা অধ্যায়, মানে কয়টা লেকচার লাগবে। তা আমি ভাবছি পদার্থের গাঠনিক ধর্ম তো 2টা অংশ, একটা প্রবাহী পদার্থ অংশ আর একটা স্থিতিস্থাপকতা অংশ, তাহলে 2টা ক্লাস লাগবে। তো সেই হিসাবে আমি 2টা ক্লাস বলে দিছিলাম, কিন্তু পরে তো দেখি শর্ট করছে, তোমাদের অর্ধেক নাই। তাহলে আমার সাথে কি তোমাদের আর ক্লাস আছে বলো তো? আছে মনে হয় একটা, কোনটা? সেমিকন্ডাক্টর না? সেমিকন্ডাক্টর, ওকে। তো ধৈর্য হারা হইও না, পড়াশোনা চালায় যাও, লাস্টের দিকে চলে আসছো, ঠিক আছে? এখন মনে করো যে তোমার দেখবা অনেক সময় দেখবা কি তোমার অনেক কিছু পড়া আছে, লাস্টের দিকে এসে অনেকে না হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। এইগুলার মতো মনে করো কাঠ বলদ আর নাই,
দেখো পড়াশোনা যত লাস্টের দিকে আসবে, ভর্তি পরীক্ষার দিন যত ঘনায় আসবে, তত দেখবা প্রেশার থাকবে, হ্যাঁ মাথায় প্রেশার হবে। তো এই প্রেশারে যদি তুমি একেবারে গিভ আপ করো, ছেড়ে দাও সব কিছু, তাহলে তোমার মতো কাঠ বলদ কিন্তু দুনিয়াতে আরেকটাও নেই। তো এরকম কাঠ কাঠ বলদ হওয়া যাবে না, বুঝতে পারছো? বলদ হবা, একটু একটু হালকা পাতলা বলদ হবা, কিন্তু কাঠ বলদ মানে হচ্ছে একেবারে 100% বলদ। তা 100% বলদামি করা যাবে না, একেবারে ধৈর্য নিয়ে লেগে থাকো, যা কিছু হবে অ্যাডমিশন টেস্টের পরের দিন হবে। ওকে, তাহলে চলো শুরু, আমরা আজকে শেষ করি এখানে। টাটা।